সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। দর্শক, আজ আমরা কথা বলবো ঔষধজনিত কিডনি রোগ, তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম। তিনি 1968 সালের জানুয়ারি মাসে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমরা জানি যে যত্রতত্র ঔষধের ব্যবহারের ফলেই নানা ধরনের সমস্যা হয়, তার মধ্যে কিডনি রোগ অন্যতম। তো স্যার, একটু জানাবেন যে আসলে কোন ধরনের ঔষধ যত্রতত্র ব্যবহারের ফলে কিডনি রোগ হতে পারে? আমরা এখন বাংলাদেশে যত ওষুধ খেয়ে নিই, ফার্মেসিতে গেলেই মাথা ব্যথা করতেছে, প্রেশারের ওষুধ দেন বা ব্যথার ওষুধ খাই। এটা যে কি পরিমাণ ক্ষতিকর এবং এটা একটা মহামারী হিসেবে দেখা গিয়েছে। আমরা প্রায় আমাদের হাসপাতালে চেম্বারে রোগী পাই যেগুলো ক্ষেত্রে দেখা যায় যে তারা ব্যথার ওষুধ খেয়ে আসছে, কিডনি খারাপ, অথবা দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেয়েছে, কিডনি খারাপ। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস, মানে একটা জেনারেল মেসেজ আমি বলবো সবার জন্য, যে ওষুধ যত খাওয়া যাবে না। একেবারে আপনাকে ওষুধ খেতে হবে অবশ্যই প্রেসক্রিপশন মেডিসিন, এবং আমাদের দেশে ফার্মাসিস্ট নাই, এটা একটা ড্রব্যাকস। যে বাইরের দেশে ফার্মাসিস্টরা ওষুধ ঠিক করে দেয়, বলে দেয়। আমাদের দেশে আসলে ওই রকম মানে ফার্মাসিস্টের এই যে একটা যে নিয়ম পদ এরকম নাই। সো দ্যাট আমাদের ক্ষেত্রে মানুষ প্রায় ফার্মেসিতে যায়, গিয়ে ওষুধ খাইলো অথবা অ্যান্টিবায়োটিক নিল, দুইটা খাইলো, পরে খাইলো না, অথবা একটা ব্যথার ওষুধ খাইলো, সে জানেও না এই ব্যথার ওষুধটা কিডনির জন্য খারাপ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ওষুধের একটা কেমিক্যাল জিনিস, এর পার্শ্ব প্রতিক্রিয়া ব্যাপক এবং কিডনির ক্ষতি আকস্মিক এবং দীর্ঘমেয়াদী দুটোই হতে পারে। এবং অনেকেরই ধারণা যে আসলে ঔষধ কিভাবে আসলে কিডনিকে এফেক্ট করছে। তো ঔষধ যে আসলে শরীর থেকে নিষ্কাশিত হওয়ার যে পথ, তার মধ্যে তো কিডনি অন্যতম। আচ্ছা স্যার, আমরা প্রায়শই শুনে থাকি যে মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা, তো এই রকম কোনো আসলে আপনারা দেখেছেন কিনা যে এই ধরনের রোগীরা আসে কিনা আপনাদের কাছে? প্রচুর দেখেছি। মাইগ্রেনের জন্য একটা স্পেসিফিক ব্যথার ওষুধ খায় এবং এগুলো খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আকস্মিক কিডনি বিকল নিয়ে আসে। আমরা সাধারণত একটা জিনিস রোগীদের বলতে চাই যে এটা, যে ব্যথা এমন একটা জিনিস, সেটা কোনো কারণ ছাড়া হচ্ছে না। তো আপনি ডাক্তারের কাছে গিয়ে এই কারণটার প্রতিকার করলে ব্যথা কমে যাবে। এমনি সিমটোমেটিক চিকিৎসা করতে গিয়ে কিডনির উপরে লোড হয়। আপনি আগেই বলেছেন যে কিডনি দিয়ে এই ড্রাগগুলো বের হয়, নিষ্কাশন হয়। কিন্তু যদি কোনো কারণে এই ড্রাগগুলো নিষ্কাশন না হয়, বডিতে এগুলো জমা হয় এবং এগুলো বিভিন্ন রকম ক্ষতি করে। পার্টিকুলারলি এগুলো ক্ষতি করে ইন্টারস্টিশিয়াম বলি আমরা, কিডনির যে নেফ্রন যেগুলো, তার মধ্যেখানে এরিয়া বলে ইন্টারস্টিশিয়াল এরিয়া স্পেস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। তো এই ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এত ডেঞ্জারাস, এটা যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না করে তাহলে আকস্মিক এই ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে দীর্ঘমেয়াদী ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়ে কিডনি খারাপ হয়ে যেতে পারে। তো অনেকেই বলেন আসলে যে একটা দুটো ওষুধ হয়তো আমি খেয়েছি, তো এতে কি কোনো অসুবিধা হবে কিনা, কিংবা যেমন লিভারের ক্ষেত্রে আমরা জানি একটি অনেক বড় অ্যামাউন্টের প্যারাসিটামলের ফলে হয়তো লিভারের ক্ষতি হতে পারে। তো কিডনির ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে? কিডনির ক্ষেত্রে সেম অ্যামাউন্ট বেশি খেলেও হতে পারে, আবার এমন হতে পারে একটা খেলেও হতে পারে। আমরা বলি ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন। একটা ট্যাবলেট যদি নেয়, ভল্টারিন সাপোজিটরি একটা নিচ্ছে, এরকম কেস অনেকগুলো পাইছি আমরা, যে হয়তো একটা নিয়েছে তার কিডনি খারাপ হয়ে গেছে। এবার আমরা তো জানি না ইডিওসিনক্রেসি কার হবে। সেই জন্য আসলে ব্যাপার হচ্ছে যে ব্যথার ওষুধটা আমি বলবো বি কেয়ারফুল অ্যাবাউট টেকিং দ্য NSAIDs, কারণ এই NSAID এই ব্যথার ওষুধগুলো হঠাৎ করে একটা রোগীর কিডনি খারাপ হয়ে যায়। অনেক রোগী আসে বলে আমি ব্যথার ওষুধ খেয়েছিলাম, শরীর ফুলে গেছে, এবং পরবর্তী দেখা যায় আসলে তার খুব কিডনির জটিল আকার ধারণ করে। সেই জন্য আমরা বলি যে ব্যথার ওষুধগুলো খুব রয়েছে বুঝে সে খাওয়া উচিত। আর অ্যান্টিবায়োটিকগুলো সেম, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করতে পারে, পেনিসিলিন এবং তার গ্রুপস অফ অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, তো স্যার একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে আসলে তার কোনো উপসর্গ রয়েছে কিনা, বা কি ধরনের সাইন সিমটমস নিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো মানুষ যদি এমন হয় যে একটা ব্যথার ওষুধ খাইলো এবং খাওয়ার পরে সে বললো যে তার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে,
তার শরীর ফুলে যাচ্ছে, অথবা তার খুব এক্সট্রিম ইচিং হচ্ছে, এবং তার সাথে হয়তো দেখা গেল তার ব্লাড প্রেশারটা আপরাইজ, কারো কারো কমে যায়, কারো কারো বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি এমন সমস্যা হয় যে ফুলে যাচ্ছে, প্রস্রাবের পরিমাণ যতটুকু হওয়া তাতে কমে যাচ্ছে, তাইলে অবশ্যই বুঝতে হবে তার হয়তো কিডনিতে কোনো ক্ষতি হয়েছে, নিকটস্থ কোনো কিডনি স্পেশালিস্টের সাথে তার যোগাযোগ করতেই হবে। আচ্ছা, তো এই ধরনের উপসর্গগুলো আসলে এক্ষেত্রে আমরা যে ইতিহাস নিয়ে থাকি রোগীদের কাছ থেকে, যে তারা অনেক সময় কিন্তু রোগীরা আমাদের কাছে জানাতে চায় না, তারা আসলে লুকাতে চায়। তো এই সচেতনতা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন, যে আসলে রোগীদেরকে বা আজকে আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আসলে আমরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারি, এক্ষেত্রে আমাদের রোল কি আসলে? হ্যাঁ, প্রথমে হচ্ছে কি, এজ এ ডাক্তার হিসেবে, শুধু ডাক্তার না, আমি মনে করি যে এটা সমাজের একটা স্বাভাবিক লোক হিসাবে আমি মনে করি যে একটা ওষুধ খেতে হলে আপনি ডাক্তারের প্রেসক্রিপশন খাবেন কেন? আর 2 নম্বর হচ্ছে কি, কিছু ড্রাগ আছে, আমরা বলি ভেষজ ড্রাগ, হোমিওপ্যাথি ড্রাগ, যেগুলোর মেকানিজম অ্যাকশন আমরা জানি না। এগুলো খাওয়ার পর প্রচুর লোক আসে, ওরা কিন্তু স্বীকার করে না। পরে যখন বলে আপনি কোনো ভেষজ ওষুধ খেয়েছেন, আপনি কোনো হোমিওপ্যাথি, হ্যাঁ খেয়েছি। এবং এদের ক্ষেত্রে হেভি মেটাল বলি আমরা, দ্যাট ইজ মার্কারি, এই হেভি মেটালগুলো ডাইরেক্টলি কিডনি টক্সিক, মানে কিডনি নেফ্রনের টক্সিসিটি করে, এবং সেক্ষেত্রে কিডনি ক্ষতি হতে পারে। আমি বলবো যে প্রথম জিনিস হচ্ছে কি, আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি ডাক্তারের শরণাপন্ন হন, এবং যদি আপনার মনে করেন যে কোনো ওষুধ খেতেই হয়, তাইলে ডাক্তারের শরণাপন্ন না খাওয়াই ভালো। আর যদি খেয়েই ফেলেন তাহলে অবশ্যই ডাক্তারকে বলতে হবে যে আমি ওষুধটা খেয়ে ফেলেছি, আমার এখন কি কোনো কিডনি ক্ষতি হয়েছে কিনা। একেবারে স্যার, এছাড়াও আমরা যে আলোচনাগুলো আসলে ক্লিনিক্যালি দেখি যে আমরা আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এরার দিকে আসলে ধাবিত হচ্ছি। তো এক্ষেত্রে এটিও তো একটি অন্যরকম জায়গা, যে এই যত্রতত্র অ্যান্টিবায়োটিক ডোজ ডিউরেশন না মেনে ব্যবহার। এবং আপনি কি দেখেছেন, যেহেতু স্যার আপনার একটি দীর্ঘ ক্যারিয়ার আছে চিকিৎসা জীবনে, আপনি অনেক দেশে বিদেশে এই চিকিৎসার ব্যাপারে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তো স্যার আপনি কি দেখেছেন দেশের বাইরে কি আসলে এই ধরনের কোনো নিয়ম আছে যে যত্রতত্র ঔষধ আমরা ফার্মেসি থেকে কিনে ফেলতে পারবো? দেশের বাইরে তো আসলে ইম্পসিবল। ওভার দ্য কাউন্টার ড্রাগ কিছু আছে, তাদের যেমন কিছু ব্যথার ওষুধ ওভার দ্য কাউন্টার, কিছু ওষুধ যারা গেলে পাবে, বাকি সব ওষুধ প্রেসক্রিপশন মেডিসিন, যেগুলো প্রেসক্রিপশন মেডিসিন এগুলো কেউ পাবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। আর যেগুলো ওভার দ্য কাউন্টার সেগুলো পাবে। বাংলাদেশে তো ওভার দ্য কাউন্টার বলে সবগুলি ওভার দ্য কাউন্টার, আপনি চাইলে অ্যান্টিবায়োটিকও পাবেন, পেইন কিলারও পাবেন, আপনি ডায়াবেটিস পাবেন, সব পাবেন, ইভেন সিডেটিভস, যেগুলো আমরা নর্মালি বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু বাংলাদেশের মানুষ নিচ্ছে। তো এগুলো এতে করে আচ্ছা, বাংলাদেশের তরুণ সমাজ বিশেষ করে এটা খুব এটা রিস্কের মধ্যে যাচ্ছে। তারা এই যে পেইন কিলার নিচ্ছে, সিডেটিভ নিচ্ছে, অ্যান্টিবায়োটিক্স নিচ্ছে, এবং এরা একটা বৃহৎ অংশ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হবে। এবং আমরা বলি যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ দিস NSAIDs, এই যে ব্যথার ওষুধগুলো ইউজ করা হচ্ছে, অ্যাবিউজ করা হচ্ছে, এগুলোর ব্যাপারে অবশ্যই সরকারের আশু একটা নজর দিতে হবে, এবং অবশ্যই ফার্মাসিস্ট পোস্ট এটা ক্রিয়েশন খুবই ম্যান্ডেটরি, এটা ছাড়া তো আসলে হচ্ছে না। একেবারে স্যার চমৎকার বলেছেন। তো এই ধরনের ঔষধজনিত যে আকস্মিক কিডনি রোগ, সেক্ষেত্রে কোনো চিকিৎসার ব্যবস্থা আছে কিনা? কারণ অনেকেই হয়তো আশাহত হতে পারেন যে আসলে আমরা কি করব সেক্ষেত্রে। না, যদি সঙ্গে সঙ্গে আসে, আমরা ওষুধ কিডনি রোগের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আসলে চিকিৎসা দিই, সেই ঔষধে যে কার্যকারিতা নষ্ট করার জন্য ওষুধ দেওয়া যায়, কিন্তু যদি দেরি করলে তো কিছু করা যাবে না। তবে সঙ্গে সঙ্গে যদি আসে অবশ্যই আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দেই, এগুলো দিলে বেশিরভাগ ক্ষেত্রে এটা রিভার্স হয়ে যায়। কিন্তু যদি দেরি হয় বা অনেক দিন থেকে খাচ্ছে, সে কাউকে নিবৃতে খাচ্ছে, সে কাউকে বলেও না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, ডিসমেনোরিয়া বলে আমরা, পিরিয়ডের সময় ব্যথা হয়, সে খাচ্ছেই, অথবা দাঁতের ব্যথার জন্য একটা বৃহৎ অংশ রোগী আমরা পাই কিডনি রোগ, এরা খাচ্ছে, এরা আসে না। তো এই হাই ডোজে যখন NSAID খায় দীর্ঘদিন, এদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়। অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি আমরা বলি লং টার্ম, অনেক পরিমাণ, অনেক কেজি খাচ্ছে, হয়তো দীর্ঘমেয়াদী কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী কিডনি রোগ যদি হয়ে যায়, আমরা জানি তার বেশ কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে, তো এসব পদ্ধতিগুলো আসলে কি কি? হ্যাঁ, যদি দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয় সেক্ষেত্রে তো আমরা, যদি এমন হয় যে কিডনিটা ছোট হয়ে যাচ্ছে আর বড় হওয়ার সুযোগ নাই, ক্রিয়েটিনটা বাড়তেছে, ডায়ালিসিসে যাব আমরা। আচ্ছা, তো ডায়ালিসিসটা করতে হলেও আর বুঝতে হবে যে সব ডায়ালিসিস সব রোগীদের ক্ষেত্রে সবার জন্য সমান না। যেমন ধরেন একটা রোগী আকস্মিক কিডনি বিকল নিয়ে আসলো, তাকে 2-1টা ডায়ালিসিস দিয়ে হয়তো ঠিক করা যাবে। বা দীর্ঘমেয়াদী কিডনি যদি আসে, তাকে ডায়ালিসিস দিব আমরা, হিমোডায়ালিসিস দিব নাকি পেরিটোনিয়াল ডায়ালিসিস দিব। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালিসিস দেওয়া যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা হিমোডায়ালিসিস লাগে। হিমোডায়ালিসিস মানে রক্তের ডায়ালিসিস,
রক্তের ছাকনি পরিশোধন বাংলাটা পরিশোধন। জি জি, রক্ত পরিশোধন। জি, আমরা অনেকেই দর্শকরা বা হসপিটালে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে এখানে কি হয় বা কি করা হয়, রক্তটা কি করা হয়, যদি আমাদের দর্শকদের একটু সিম্পল ভাষায় বলতেন। এটা একটা মেশিনের মাধ্যমে রক্তটা শরীর থেকে নিয়ে নেওয়া হয়, তারপর একটা ডায়ালাইজার বলি তা দিয়ে পাস করে, এবং তার অপোজিট সাইডে আমাদের ডায়ালাইসিস ফ্লুইড যায়, এবং তার মধ্যে একটু শরীরের মধ্যে যেগুলো ক্ষতিকারক সাবস্টেন্স লাইক ক্রিয়েটিন, ইউরিয়া, সেগুলো শরীর থেকে বের হয়ে আসে এবং পরিশুদ্ধ ব্লাডটা আবার শরীরের ভেতর দেওয়া হয়। অর্থাৎ আমরা জানি কিডনি আসলে ছাকনির মতো কাজ করে এবং আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ এগুলোকে বের করে দেয়। যেহেতু পারছে না, সেটিকে আমরা আর্টিফিশিয়াল মেশিনের মাধ্যমে করে দিচ্ছি। স্যার, আমরা যেহেতু কথা বলছি ঔষধজনিত কিডনি রোগ এবং সেটিকে আসলে আমরা প্রতিরোধ করতে পারি কিনা কিংবা তার কোনো প্রতিকার আছে কিনা, স্যার আপনি এতক্ষণ বলছিলেন যে আসলে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডায়ালাইসিসে যেতে হতে পারে। তো অনেকেই কিন্তু স্যার ডায়ালাইসিসে একটি ভয় আছে, যেমন আমরা অনেক সময় রোগীদেরকে কাউন্সিলিং করতে হয় আমাদেরকে যে হয়তো আপনার অল্প কিছু ডায়ালাইসিসে পরে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। তো এই যে একটি ভয়, অনেকেই ভাবেন যে একবার ডায়ালাইসিস শুরু করলে আজীবন করতে হতে পারে, সেটি সম্পর্কে কি বলবেন? ডায়ালিসিসটা হচ্ছে আসলে একটা ভয়ের ব্যাপার। অনেকেই ভাবে যে একবার ডায়ালিসিস শুরু করলে হয়তো সারা জীবন করতে হবে। 2 নম্বর জিনিস হচ্ছে গিয়া খুবই এক্সপেন্সিভ। একটা ডায়ালিসিস করতে 3000 টাকা খরচ যায়, সপ্তাহে 2বার 3বার লাগে। বাংলাদেশের মানুষের তো অর্থনৈতিক অবস্থা এত ভালো না। তো এগুলো আসলে রোগীদের সাথে রোগীর পার্টির সাথে একটা কাউন্সিলিং করতে হবে যে দেখেন ডায়ালিসিসটা হচ্ছে স্বল্পকালীন, যদি আকস্মিক কিডনি বিকল নিয়ে আসে তাহলে স্বল্পকালীন ডায়ালিসিসে রোগী সুস্থ হয়ে যাবে। কিন্তু যদি দীর্ঘমেয়াদী কিডনি রোগ হয়ে যায়, তাকে বুঝতে হবে যে তার কিডনিটা নষ্ট হয়ে গেছে এবং অবশ্যই তাকে ডায়ালিসিস নিয়ে বেঁচে থাকতে হবে অথবা কিডনি প্রতিস্থাপন করতে হবে। এটা আসলে রোগীর পার্টিকে না বুঝালে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। মোরবার বাংলাদেশের মানুষের তো আসলে গভর্নমেন্টের থেকে তো সম্ভব না এত ব্যয় বা গ্রহণ করা, সেই জন্য আসলে একটা ভালো কাউন্সিলিং করা, রোগীর সাথে বোঝা, এটা খুব ইম্পর্টেন্ট। স্যার, আপনি বলছিলেন যে কিডনি প্রতিস্থাপন, তো এটি তো আসলে আমাদের চিকিৎসা শাস্ত্রে বাংলাদেশে বর্তমানে আমরা চমৎকারভাবে আসলে আমরা করতে সক্ষম হচ্ছি। তো স্যার একটু যদি ইনফরমেশন দেন যে আসলে এটি আসলে বাংলাদেশে সাকসেসফুলি হচ্ছে, এটির জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে কিনা? বাংলাদেশে কিডনি প্রতিস্থাপন প্রতিনিয়ত হচ্ছে। আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আমরা প্রতি সপ্তাহে ট্রান্সপ্লান্ট করে থাকি। এছাড়াও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল আছে বা আরও হাসপাতাল যেগুলো আছে, যেগুলোতে ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট আছে, ঢাকা মেডিকেল, বারডেম, সব জায়গায় ট্রান্সপ্লান্ট হচ্ছে। ট্রান্সপ্লান্টটা আসলে এখন বাংলাদেশে একটা প্রতিনিয়ত হচ্ছে এবং অত্যন্ত অল্প দামে হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নাই। আর শুধু কিডনি ট্রান্সপ্লান্ট না, আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি লিভার ট্রান্সপ্লান্ট চলতেছে, যেগুলো অনেকেই জানে না, এবং অত্যন্ত স্বল্প মূল্যে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। 2 লাখ টাকা 2.5 লাখ টাকায় আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। তবে একটা জিনিস হচ্ছে সেখানে লেগে কিডনি ডোনেশন, যে কিডনি দিবে তা আইনের আওতায় আসতে হবে। আমাদের একটা আইন আছে, কিডনি অর্গান অ্যাক্ট ল, কারা দিতে পারবে এদের মধ্যে হতে হবে। আপনি কোনো কিডনি পারচেজ করার সময় অনেকে বলে আমার কিডনি এটা কিনবো, কিডনি কেনা বাচ্চা যায় না, এটা আইন দণ্ডনীয় অপরাধ। সেই জন্য কিডনি অর্গান অ্যাক্ট লর মধ্যে কিডনি পেতে হবে এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। যেহেতু স্যার আমরা ঔষধজনিত কিডনি রোগ নিয়ে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে অনেক ক্ষেত্রে হয়তো কেজিতে ব্যথার ওষুধ খেতে হতে পারে, তো এক্ষেত্রে কি কোনো ডোজ ডিউরেশন এরকম কিছু আছে? খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে যদি কোনো ব্যথা হয়, প্রথম হচ্ছে কি অ্যান্টিবায়োটিক, কোন ব্যথার ওষুধ আমরা দিব। আচ্ছা, সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যে ডোজ, অ্যাডাল্টে এই ডোজ না। আমরা সাধারণত 5 থেকে 7 দিন একটা অ্যানেসাইডস গ্রুপ অথবা পেইন কিলার দিয়ে থাকি, এবং এই পেইন কিলার জন্য দীর্ঘমেয়াদী না হয়। এমন যদি হয় যে এই পেইন কিলার আমি প্রায়শই খাচ্ছি, তাহলে এটা কিডনি ক্ষতি করার সম্ভাবনা বেশি। আবার এমন যদি হয় যে খুব কড়া কোনো পেইন কিলার অল্প দিনও খাইছে, আমার যদি মনে হয়ে থাকে যে এই রোগীর ক্ষেত্রে যে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, প্রস্রাবে একটু প্রোটিন রক্ত যাচ্ছে, অথবা ব্লাড প্রেশার বেড়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সেক্ষেত্রে তার চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। সেই জন্য আমি মনে করি যে কোনো রোগ যদি ব্যথার ওষুধ খেয়ে ফেলে এবং খাওয়ার পর যদি এই উপসর্গ দেখা যায়, অবশ্যই যে ডাক্তারের শরণাপন্ন হয়। স্যার, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আমাদের দর্শকদের বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে দেখে আসব। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইউরিন ইনফেকশন
ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যেহেতু আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছি, ঔষধজনিত কিডনি রোগ সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধ। তো সবশেষে আমাদের দর্শকদের আপনার কোনো বিশেষ পরামর্শ রয়েছে কিনা? কিডনি রক্ষার জন্য যত ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক এগুলো খাবেন না, এবং হার্বাল ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ এগুলো পাওয়া তোমাকে অ্যাভয়েড করাই ভালো। একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে এই যে যত ওষুধ খেয়ে যে কিডনির যে ক্ষতি হচ্ছে সেটাকে রোধ করার জন্য বাংলাদেশে একটা আইন হওয়া উচিত। বিশেষ করে কোন ওষুধ প্রেসক্রিপশন মেডিসিন ছাড়া কেউ দিলে তার বিরুদ্ধে যারা যারা অ্যাকশনে যায়। আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশে অবশ্যই অতিবিলম্বে ফার্মাসিস্ট পোস্ট একদম রেগুলার বেসিসে থাকা উচিত, যে ফার্মাসিস্ট যে ওষুধগুলো যে ডোজ বলে দিবে তার বাইরে কেউ যেতে পারবে না। এটা করলে আমি আশা রাখি আগামী প্রজন্ম এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কিডনি ক্ষতি হওয়া থেকে অনেকাংশেই রেহাই পাবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল গর্ভকালীন কিডনি রোগ, তার প্রতিকার ও প্রতিরোধ। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। প্রতি বছর 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালন করে থাকে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। আর প্রতি বছর একটা থিম থাকে। এই বছরের থিমটা কি বলা যায়, ডোন্ট মিস এ বিট। অর্থাৎ যদি আমরা বাংলায় বলি যে কোনো একটা হৃদস্পন্দনও কোনো একটাকে মিস করা যাবে না। অর্থাৎ আমার হৃদস্পন্দন যদি বন্ধ হয়ে যায়
তাহলে তো আমার মৃত্যুই হয়ে গেল। সুতরাং ওই পর্যন্ত আমার যাওয়া যাবে না। আর হৃদস্পন্দন ঠিক থাকার জন্য আমাকে যা কিছু করা দরকার সেটা আমাকে করতে হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।